গুড মর্নিং। সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ হলো মার্চের 28 তারিখ, বারটা হলো শুক্রবার। সকালবেলায় ঘুম থেকে উঠে আগে খানিকটা গরম জল বসিয়েছিলাম, তো গরম জলটা করে আগে গরম জলটাই খেয়ে নিচ্ছি। মাঝে কিছুদিন গরম জল খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, তবে ইদানিং আবার শুরু করেছি। তবে গরম জলটা খাওয়ার সময় কিন্তু আমি থাইরয়েডের ওষুধটা খাই না, ওষুধটা আমি একটু পরে খাই। মোটামুটি খাওয়ার 1 ঘন্টা আগে আমি ওষুধটা খাই। এত সকালে ওষুধ খেলে খাবারটা খেতে অনেকটা দেরি হয়ে যায়। এখন ভাবছি গরম জলটা খেয়ে আমি একটু ছাদে যাব কি বলছি, এই দেখো আমি তো চলেই এসেছি। আর এসে দেখছি চারিদিকে টবগুলোকে একটু সরিয়ে দেওয়া হয়েছে। আসলে এখন তো রসুনের সময়, তো ছাদে রসুন উঠবে, তার জন্যেই ইট দিয়ে একটা লাইন করে দেওয়া হয়েছে। হয়তো 2-1 দিনের মধ্যেই তোলা হবে। কালকেই আমার শ্বশুরমশাই বলছিলেন টবগুলোকে সরিয়ে ইট দিয়ে লাইন করে দেবেন। তো আমার তো কালকে আর আসা হয়নি, তবে আজকে সকালে এসে দেখছি কাজটা করা হয়ে গেছে। আগে জানো তো আমাদের গ্রামে এত রসুনের চাষ হতো না, এখন তো প্রত্যেকটা বাড়িতে রসুন। গত বছর চাষিরা রসুনের দামটা বেশ ভালোই পেয়েছিল, সেই জন্যে এবছর রসুনের ফলনটা অনেকটাই বেশি হয়েছে, তবে দামটা গতবারের তুলনায় অনেকটাই কম। তো এইদিকে দেখছি শাকগুলো বেশ বড় হয়ে গেছে, কিছুদিন পরে হয়তো ফুল হয়ে যাবে, তাই ভাবলাম কিছু শাক এখান থেকে তুলে নিই। এর আগে যে শাকগুলো লাগানো ছিল সেগুলো তো খেতেই পারিনি, আর এগুলো 2-4 দিন থাকলে না খারাপ হয়ে যাবে। তো সেই জন্যে যেগুলো তোলার মতো সেগুলো একটু তুলে নিচ্ছি, তারপরেই ভাবছি জলটা দেব। আচ্ছা, তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে মণ্ডলবাবু কেমন আছে। ওর খোঁজ খবর তোমাদেরকে দেওয়াই হয় না। বর্তমানে মণ্ডলবাবু ভালো আছে, ওর যে সমস্যাটা হয়েছিল সেটাও মোটামুটি অনেকটাই ঠিক হয়ে গেছে। তবে হ্যাঁ, ওষুধ এখনও চলছে। দেখছো ছাদ ভর্তি কত রসুন। এখন তো রসুনের ছড়াছড়ি, ঘাটে পথে রসুন কুড়িয়ে পাওয়া যায়। আচ্ছা, কোড়ানোর থেকে মনে পড়লো, গতবার আমি অনেক রসুন কুড়িয়েছিলাম, আলাদা করে কেনারও খুব একটা প্রয়োজন হয়নি, কারণ কাকিমাও কিছুটা দিয়েছিল। তবে এবছর সেটা আর সম্ভব হয়নি। কেন সেটা তোমাদের পরে বলছি, আগে আমি এক্সারসাইজটা করে নিই। জানো তো, মাঝে মধ্যে 2-1 জনের মন্তব্য পড়ে আমার এত হাসি পায়। একজন আমাকে লিখেছে আমাকে নাকি একটু রোগা রোগা লাগছে। আমি কিন্তু সেই একই রকম আছি, আমি একটুও রোগা হইনি। মানে আমি বলেছি আমি এক্সারসাইজ করছি, তাই তার মনে হয়েছে 2 দিনেই আমি রোগা হয়ে গেছি। এটা কখনো সম্ভব? আমি এক্সারসাইজ রোগা হওয়ার জন্যে করি না, নিজেকে একটু ফিট রাখার জন্যে করি। কারণ আমি জানি আমি এক্সারসাইজ করে নিজেকে খুব বেশি রোগা করতে পারবো না, কারণ আমি মুখ পালতে পারি না। আর যে মানুষ মুখ পালতে পারে না তার দ্বারা রোগা হওয়া সম্ভব নয়, বিশেষ করে বেলি ফ্যাট কমানো তো সম্ভবই নয়। তো আমি যতটুকু আছে সেইটুকুকে ধরে রাখার চেষ্টা করি। আর এটা খুব সত্যি কথা, এক্সারসাইজ করলে সারাদিনে কাজেও অনেকটা বেশি এনার্জি পাওয়া যায়। জানি আমি অনেকটাই কুঁড়ে মানুষ, কিন্তু তবুও যতটুকুও কাজ করি সেটুকু কাজেও মন বসাতে পারি না। তবে এক্সারসাইজ করলে নিজের মন শরীর দুটোই চাঙ্গা লাগে। তো নিজেকে একটু চাঙ্গা করার জন্যেই আমি এক্সারসাইজটা করি। আর তোমাদেরকেও বলি যে তোমরাও করবে, যারা পড়াশোনা করছো, যারা হাউসওয়াইফ, যাদের বয়স হয়ে গেছে, যে যেমন এক্সারসাইজ করতে পারবে, সেটা যোগা হোক এক্সারসাইজ হোক, অবশ্যই করবে। তো এদিকে 3 জন তো এসেছিল আমার কাছে, তো খানিকক্ষণ একটু বসে থেকে গেছে। তবে ওরা 3 জন থাকলে না আমার এক্সারসাইজ কিছুতেই হয় না। সেই সাথে এত মশার উৎপাত, মশাও কামড়ে যাচ্ছে জানো, তো সেই জন্যে আরোই বিরক্ত লাগে। আগে তো রাত্রিবেলাতে করতাম, তবে রাত্রিবেলায় মশা বেশি কামড়াতো। তবে এখন থেকে চেষ্টা করব এই কাজটা সকালে সেরে ফেলার। সকালে যদি এটা করা যায় তাহলে কিন্তু সারা দিনটা ভীষণ ভালো যায়। যাই হোক, এক্সারসাইজের পর্ব শেষ হয়েছে, এখন ভাবছি স্নান করতে যাব। তবে তার আগে ছাদ থেকে যে শাকগুলো এনেছিলাম সেগুলোকে একটু বেছে নুন জলের মধ্যে ভিজিয়ে রাখছি, কারণ শাকের মধ্যে না এই ধরনের ছোট ছোট পোকা দেখতে পেলাম। লবণ জলের মধ্যে শাক ভিজিয়ে রাখলে কিন্তু শাকে এই ধরনের পোকা থাকলে বেরিয়ে যায়। সেই সাথে পোকা এই শাকটা খাচ্ছে, তার মানে এটা আমাদেরও খাওয়ার উপযোগী। একটা সময় ছিল যখন বাজারে গেলে পোকা বেগুন ছাড়া ভালো বেগুন খুব কম পাওয়া যেত, কিন্তু বর্তমানে বাজারে গেলে ভালো বেগুনই বেশি পাওয়া যায়, পোকা বেগুন খুব কম পাওয়া যায়। কেন? কারণ এখন কীটনাশকের প্রয়োগ অনেক গুণ বেশি হয়। যে খাবারটা পোকা খেতে পারছে না সেটা আমরা খাচ্ছি, তার মানে আমাদের শরীরে সেটা কতটা ক্ষতি করছে। আর সেই জন্যেই না এখন প্রত্যেকটা মানুষের কিছু না কিছু শারীরিক সমস্যা থাকছেই। এমন মানুষ খুব কম আছে যাদের শারীরিক সমস্যা নেই। তো
তো যাই হোক, এদিকে আমি তো স্নান করে রান্নাঘরে চলে এসেছি আর এখন সকালের খাবারটা বানাবো। আজকে সকালে রুটি করব, সেই সাথে ভাবছি একটু কুমড়ো ভাজবো। অল্প একটু কুমড়ো ফ্রিজে ছিল, তো সেটাই জেঠিমাকে দিয়েছিলাম, জেঠিমা একটু কেটে দিল। আর আমিও এদিকে আটাটা মেখে নিয়েছি, এবার চটপট করে রুটিগুলো বানিয়ে নিই। তবে তার আগে কুমড়োটাও একটু ভাজতে বসিয়ে দিই। তো কুমড়ো ভাজার জন্য একটুখানি ওই কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে কুমড়োটা বসিয়ে দিয়েছি। আর আজকে না এই অ্যালুমিনিয়ামের তাওয়াটাতে রুটি করছি। এটাতে আমার খুব বেশি রুটি করা হয় না, তবে আজকে রুটিগুলো বেশ ভালোই ফুলেছে। বর্তমানে রুটি আমি বেশ ভালোই করতে পারছি, আগে তো একেবারেই পারতাম না। তবে এখনও না সাইজটা একটু বড় হয়ে যায়, যার জন্যে সব রুটিগুলো খুব ভালো ফোলে না। তবে যেগুলো ফোলে আমি সেগুলোই শুধু তোমাদের দেখাই, আর যেগুলো ফোলে না সেগুলো আর তোমাদের দেখাই না। তো এদিকে আমি থালায় রুটিটা বেড়ে নিয়েছি, তো জেঠিমাকে 3টে দিলাম আর আমি ভেবেছি আজকে 2টো খাবো। আমি তো 4টেও খেয়ে নিতে পারবো, কিন্তু না, 4টে খাবো না, একটু কম খাওয়ার চেষ্টা করব। মানে পেটে একটু খিদে রেখে খাবারটা খাবো, এরকমটা আমি করতে পারি না। তবে করার চেষ্টা অনেকবার করেছি, চেষ্টা করেও দেখেছি যে কিছু না কিছু আমি তারপরে খেয়েই নিচ্ছি, আমার পেটটা আমি ভরেই ফেলছি। যাই হোক, এদিকে বাইরে দেখছি ছোটি বেশ কিছু পেঁয়াজ কিনেছে। আমি যে ঠাকুমাদের বাড়ি থেকে পেঁয়াজ কিনেছিলাম ও ওখান থেকে কিনেছে। তো শ্বশুরমশাই এখন ওকে একটু পেঁয়াজটা মেপে দিচ্ছে, কারণ এখানে 30 কিলো পেঁয়াজ আছে। ওর মায়ের জন্য 10 কিলো কিনেছে আর ওর জন্যে 20 কিলো। আর এদিকে নয়নকে ডেকেছে ওই পেঁয়াজগুলো বেছে আলাদা করার জন্যে। মানে এর মধ্যে অনেক পেঁয়াজের খোসা আছে, তো সেগুলোকে একটা একটা করে বেছে তুলছে যাতে খোসাগুলো আলাদা হয়ে যায়। তো আমারও খাওয়া হয়ে গেছিলো, তাই ভাবলাম আমিও একটু এগিয়ে যাই। না, ছোটি আমাকে বলেনি, আমি নিজে থেকেই এসেছি। দুপুরে রান্নাবান্না করব, তবে রান্নাটা একটু পরে বসাবো। আর এদিকে আমার পেছনে যে রসুনগুলো দেখছো লাল ঝুড়িতে, এ কটা আমি এবছর কুড়িয়েছি। কিছুদিন আগে আমার শ্বশুরমশাইয়ের যে রসুনগুলো এসেছিল, সেই রসুনের কাটা পাতার মধ্যে থেকে আমি এই রসুনগুলো পেয়েছি। যদিও সেই কাটা পাতার মধ্যে থেকেও সবাই রসুন বেছে নিয়ে গেছিলো। তো আমি না একদিন সকালবেলায় ব্রাশ করতে করতে গেছি, আর গিয়ে দেখছি যে ওখানে 2-1টা রসুন পড়ে আছে। তারপর পাতার মধ্যে 1-2 করে খুঁজতে খুঁজতে অনেকগুলো রসুনই পেয়ে গেছিলাম। হয়তো খুঁজলে আরও 2-1টা পাওয়া যেত, তবে রসুনের পাতার ভেতরে এমন গুমোট গরম হয়, ওই রসুন খুঁজতে গিয়ে আমার যে কী অবস্থা হয়েছিল সে কথা আর কি বলবো তোমাদের। আমার খাজনার থেকে না বাজনা বেশি চলে যেত। ওদিকে ছোটির পেঁয়াজগুলো বাছা হয়ে গেছে, আমি এদিকে ঘরে এসে 1 কাপ চা বানিয়ে নিয়েছি। বাইরে রোদের তাপ যতই অশান্তি ছড়াক না কেন, এই গরম গরম 1 কাপ চা আমাকে ভেতর থেকে না অনেকটা শান্তি দেয়। তো সেই জন্যে আমি চাটাকে একটু উপভোগ করে আগে খেলাম, আর তারপর চলে এসেছি যে শাকটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ধোয়ার জন্যে। তো আগে শাকটাকে একটু জল পাল্টিয়ে ভালো করে একটু ধুয়ে নিই। শাকটা ধুয়ে জল ঝরানোর জন্য রাখলাম। আর এবার ভাবছি শাক ভাজার সঙ্গে আর কি রান্না করব। ভাত তো করব, কিন্তু সেই সাথে ভাবছি একটু ডাল করে নেব। তো আগে চালটা ভিজিয়ে রাখলাম, আর এবার ভাবছি ঝুড়ির বাসনগুলো একটু জায়গা মতো রেখে দিই, তারপর রান্নাবান্নাটা শুরু করব। আজকে তো বিশেষ কিছু রান্না করব না, ডাল, শাক ভাজা আর ভাত, তাতেই আমার হয়ে যাবে। এদিকে নেতুবাবুকে স্নান ধান করিয়ে ওর মা আমার কাছে বসিয়ে রেখে একটা কাজে গেছে। তো নেতুবাবু এখন আমার কাছে বসে বসে আমার সঙ্গে গল্প করছে, আর সেই সাথে আমি আমার কাজকর্ম শুরু করেছি। মানে এখন ভাবছি ওই শাকটা একটু কেটে নেব। তো আজকে শাকটা আমি কাঁচি দিয়ে কাটছি না, আজকে আমি এটা ছুরি দিয়ে কাটছি। কথায় বলে না, শাক দিয়ে কি মাছ ঢাকা যায়, সেই রকমই আমার এই সভ্য সমাজের ভদ্র ভাষার মধ্যেও 2-1টা আঞ্চলিক ভাষা আমার বেরিয়েই যায়। আমি চেষ্টা করি, কিন্তু ওই হয় না যে কথায় কথায় চলেই আসে। তো এদিকে দেখছি মাও চলে এসেছে। হঠাৎ করে এই ভর দুপুরবেলায় মা কি করতে এলো সেটাই তো ভাবছো, আমিও ভাবছি। তো মা এসেছে আমাকে দুপুরের খাবার দাবার দিতে, আর এসে বলছে রান্নাবান্না করার প্রয়োজন নেই। মানে মা তরকারি নিয়ে এসেছে। তো আমি ভাবছি ডালটা আর করবো না, শুধু শাক ভাজা আর ভাত করব। যেহেতু শাকটা আমার কাটা হয়ে গেছে। তো এদিকে মা তরকারি নিয়ে এসেছে, আর আমি মাকে কাঁচা তরকারি, মানে কিছু বেগুন ছিল, তো সেই বেগুনগুলো ফ্রিজ থেকে এনে দিয়ে দিলাম। আর এদিকে নেতুবাবুর মা যাবার আগে খানিকটা তরমুজ দিয়ে গেছিলো, সেখান থেকে আমি 1 পিস খেলাম আর নেতুবাবুকে কেটে দিয়েছি। তো সেটাই ও এখন খাচ্ছে।
তবে মা এখন বেশিক্ষণ বসবে না বলছে, মা বলছে মায়ের কাজ আছে। তো আমি বললাম শুধু শুধু দুপুরবেলায় না এলেই পারতে, আমি তো রান্নাবান্না করছিলাম। এভাবে যদি প্রত্যেক দিন আমাকে খাবার দিয়ে যায় তাহলে কি আমার রান্নাবান্না করার ইচ্ছেটা থাকে বলো? আস্তে আস্তে ইচ্ছেটা তো কমেই যাবে। এমনিতেই আমি কুঁড়ে মানুষ, আরও দিন দিন কুঁড়ে হয়ে যাব। তো মা তো এদিকে এই দুপুর রোদের মধ্যেই চলে যাচ্ছে, ওদিকে কাকিমা বলছে একটু বসে যান, কিন্তু না, মা বসবে না। তো আমি এখন বসে পড়েছি, ভাবলাম রান্নাবান্না যখন নেই তাহলে ঘরের একটু কাজকর্ম করি। অনেক দিন থেকে ভাবছি যে ঘরটাকে একটু পরিষ্কার করব। তবে আজকাল পরশু করতে করতে কাজটা করাই হচ্ছে না। প্রত্যেক দিন নিজেকে বলছি ছন্দা আজকে থাক, কালকে করব। তো এরকম করে করে অনেকটা দিন কাটিয়ে ফেলেছি। তবে না, আজ আর কোনো অজুহাত নয়, আজ আমি কাজটা শুরু করেছি। অনেকেই দেখি রান্নাঘর প্রত্যেক দিন মোছামুছি করে, মানে যে কৌটাগুলো থাকে সেগুলো প্রত্যেক দিন পরিষ্কার করে, কিন্তু না, আমার দ্বারা সেটা সম্ভব হয় না। আমি কয়েকদিন পরপর কাজটা করি যাতে আমি একবারে কাজটা করতে পারি। তবে ইদানিং যেহেতু আমি রান্নাবান্না করছি না, তো সেই জন্যে কৌটাগুলোতে একটু বেশি নোংরা হচ্ছে। এদিকে আজকে আমাদের নেতুবাবুর আমার সঙ্গে কাজ করার খুব ইচ্ছে হয়েছে। তো নেতুবাবু আর আমি দুজন মিলে ওই সেলফের সমস্ত কৌটাগুলোকে আগে নামিয়ে রেখেছি। আর এদিকে ভাত আর শাক ভাজাটা বসিয়ে দিয়েছিলাম, তো শাকটাও দেখছি হয়ে এসেছে। তো রান্নাবান্নাটা কমপ্লিট করব, তারপর ধুলোটা ঝাড়বো, নাহলে সব খাবারের মধ্যে চলে আসবে। তো এদিকে ভাতটাও হয়ে গেছে আর শাক ভাজাও হয়ে গেছে। দুপুরের খাবারের চিন্তা গেল, খাবারটা তৈরি হয়ে গেছে, যখন খিদে পাবে তখন খেয়ে নেব। আর মা কি নিয়ে এসেছে সেটা না হয় তোমাদের পরেই দেখাবো, আগে আমার কাজটা একটু করে নিই। বর্তমানে আমার রান্নাঘরটা না আমার শখের একটা জায়গা। সারাদিনের বেশিরভাগ সময়টা আমি রান্নাঘরেই কাটাই। কখনো রান্নাবান্না না করলেও এই ঘরে থাকতেই আমি বেশি পছন্দ করি। তো সেই জন্যে এই ঘরটাকে আমি একটু পরিপাটি করে গুছিয়ে রাখতেই ভালোবাসি। তবে হ্যাঁ, খুব পরিপাটি করে গুছিয়ে রাখি তেমন নয়, যতটা পারি রাখার চেষ্টা করি। তাকগুলোকে ভালো করে ভিম লিকুইড, স্কচ ব্রাইট আর ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নাবান্না করলে ঘরে তেল ছেটাবে, এটা খুব স্বাভাবিক। আর সেই জন্যে সেলফগুলো নোংরা হয়, সেই সাথে কৌটাগুলোও নোংরা হয়ে যায়। শুধু ভেজা কাপড় দিয়ে মুছলে তৈলাক্ত ভাব কাটে না, তো সেই জন্যে লিকুইড ব্যবহার করতেই হয়। তো প্রথমে তাকগুলোতেও ভালো করে লিকুইড দিয়ে মুছে তারপর আবার ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর এখন এই কৌটাগুলোকেও আগে লিকুইড দিয়ে মুছবো, তারপর আবার কাপড় ভিজিয়ে ভালো করে মুছে নেব, এতে করে দাগটা থাকবে না। আমার জানো তো খুব শখ ছিল আমার রান্নাঘরের প্রত্যেকটা কৌটা দেখতে একই রকম হবে। সেই সাথে আরও একটা শখ ছিল আমি সব কৌটা কাচের ব্যবহার করব, প্লাস্টিক তো ব্যবহারই করব না। তবে আজকে যখন হাত থেকে এই চিয়া সিডটা পড়ে গেল, তখন আমার মনে হচ্ছিল না বাবা, দরকার নেই, আমার প্লাস্টিকই ভালো। যদি হাত থেকে নিচে পড়তো তাহলে চিয়া সিড তো যেত, সেই সাথে আমার কাজও বাড়তো। তবে বহুদিন চিয়া সিডটা খাওয়া হয়নি, হাত থেকে পড়ার পর বিষয়টা আমার মাথায় এলো। আমি ঘর সাজানোর মতো ওটাকে সাজিয়েই রেখেছি, ঘরে থাকতে থাকতেই খারাপ হয়ে যাবে। না, এখন থেকে মাঝে মধ্যে ভাবছি একটু খাবো। সবাই দেখছি ডিটক্স ওয়াটার বানিয়ে খাচ্ছে, তো আমিও ভেবেছি ওই ডিটক্স ওয়াটারের মধ্যে দিয়ে একটু একটু করে খাওয়া শুরু করব। তবে কবে থেকে শুরু করব সেটা এখনও ভাবিনি। তবে ডিটক্স ওয়াটার খেতে কিন্তু আমার একটু ভয়ও লাগে। মনে আছে একদিন আমি বানিয়েছিলাম, সেদিন জানো তো ওই ডিটক্স ওয়াটার খাওয়ার পর সারাদিন আমার খিদেই লাগছিল না। যে মানুষ আমি সারাক্ষণ খাই করি, কি খাবো খুঁজে বেড়াই, সেই মানুষের খাবার সামনে থাকা সত্ত্বেও খাওয়ার রুচি ছিল না। আমি ভাবলাম এটা খেয়ে আমার আবার কি হলো। ওদিকে আমার ঘরের ডাক্তারকে জানালাম, সে আবার আমাকে বলল, তোমার বোধহয় ওটা খেয়ে গ্যাস হয়ে গেছে, পেটটা তোমার ফুলে গেছে, সেই জন্যে তুমি ওসব পচা জিনিস খেও না। মানে ওটা যেহেতু অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই জন্যে ওর ধারণা ওটা পচে গেছে আর সেই পচা জল খেয়ে আমার পেটে গ্যাস হয়েছে, তো সেই জন্যে আমার খিদে পাচ্ছে না। তো ওর কথা শুনে ভয়ে আমি আর দ্বিতীয় দিন বানাইনি। তবে এখন থেকে ভেবেছি আবার ওটা বানানো শুরু করব, আর এরপর যখন বানাবো তখন আমি ওটা ফ্রিজে রাখবো। তো তোমাদের সাথে বকবক করতে করতে ওদিকে কৌটাগুলো পরিষ্কার করে আমি আবার জায়গা মতো রেখে দিয়েছি। আর এবার এই চেয়ারগুলোকেও একটু পরিষ্কার করে নেব। এই চেয়ারগুলো আমার বেশ ভালোই লাগে, তবে এই নকশা করা জায়গাগুলো পরিষ্কার করতে বেশ ঝামেলা মনে হয়, কারণ ধুলোগুলো ওর মধ্যে থেকে সহজে যেতে চায় না। তো এদিকে মোটামুটি সমস্ত কাজই হয়ে গেছে। তবে আজকে ওই নিচের তাকটা আর করলাম না, ওটা অন্য একটা দিন করে নেব, কারণ আজকে একটু তাড়া আছে।
তো চটপট করে ঘরটাকে মুছে নিয়েছি, আর তারপর কিছু জামাকাপড় ছিল সেগুলো কেচে আমি একটু গা ধুয়ে নিয়েছি। স্নানটা সকালেই সেরে নিয়েছিলাম, এখন আবার একটু গা ধুয়ে নিলাম। এত গরম লাগছিল, এই এলো আবার গরমের দিন, হাড় মাংস জ্বালিয়ে সব এক করে দেবে। এতদিন ধরে ঠান্ডায় কষ্ট পাচ্ছিলাম, ভাবছিলাম কবে শীতকাল যাবে, কবে গরমকাল আসবে, দরকার হলে 3-4 বার স্নান করে নেব, কিন্তু তবুও ভালো শীতকালটা যা, গরমকালটা আয়। এখন গরমকাল চলে এসেছে, এখন মনে হচ্ছে শীতকাল যে কেন গেল। আসলে সমস্যা দেখলেই না সন্তুষ্টি হারিয়ে যায়, কি আর করা যাবে বলো। তো এদিকে আজকে আমার দুপুরের খাবারে তো অনেক কিছু আছে, শাক ভাজা, সেই সাথে মা নিয়ে এসেছে এঁচোড় আর ডিমের ঝোল, আর এদিকে ছোটি আজকে আবার চিংড়ি পটল করেছে, তো সেটাও খানিকটা দিয়ে গেছে। তো আমি কি খাবো আর কি খাবো না সেটাই আমি বুঝতে পারছি না। তো এখন ভাবছি শুধু শাক ভাজা আর ডিমের ঝোলটাই খাবো। খাওয়া দাওয়া সেরে আমি একটু রেডি হয়ে নিয়েছি। কোথায় যাব? ওই যে আজকে তো হাটবার, হাট করতে যাচ্ছি। আসলে অনেক দিন হাটে যাইনি তো, তাই এখন আর হাটে যেতে খুব একটা ইচ্ছে করে না। আগে যেমন একদম ফুল এনার্জির সঙ্গে হাট করতে যেতাম, এখন আর সেটা ইচ্ছে করে না। কিন্তু কি আর করা যাবে, নিজের বাজারটা তো নিজেকে করতেই হবে। আর বাজার না করলে খাবো কি? প্রত্যেক দিন ও বাড়িতে খেতে যেতে আমার ভালো লাগে না। ও বাড়ি থেকে এখন তো প্রায় প্রত্যেক দিনই ডাক পাই, আর কোনো না কোনো কারণবশত আমি চলেও যাই। আর যেদিন যেতে পারি না সেদিন আবার খাবার চলে আসে। আজকে যেমন মা দিয়ে গেল, কোনো দিন হয়তো ভাইপো দিয়ে যায়। তবে এভাবে চলতে থাকলে আমি যতটুকুও যা কাজকর্ম শিখেছি, বিশেষ করে এই 1.5 বছরে আমার যতটুকুও যা গতি কাজের প্রতি বেড়েছে, সেটাও কমে যাবে। কাজের প্রতি অনীহাও আসবে, আর তারপর রান্নাবান্না করতেও ইচ্ছে করবে না। কারণ প্রত্যেক দিন যদি কেউ বসে বসে খাবার পায়, তার কি আর রাঁধতে ইচ্ছে হয়? তবে না, এত সুখ আমার চাই না। বিগত এতগুলো বছর ধরে আমি নিজের কাজ নিজে করেই অভ্যস্ত, আর সেই কাজগুলো আমি নিজেই করতে চাই। যাকে তোমাদের সাথে কথা বলতে বলতে বাজারটা তো সেরে নিয়েছি, তবে আজ কোথায় কোথায় গেছি, কি কি করেছি সবটা আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার আর শরীরে এনার্জি ছিল না। তো এদিকে অন্ধকারও হয়ে গেছে, চলো বাড়িতে যাই। বাড়িতে গিয়ে তোমাদের ধীরে সুস্থে সমস্ত বাজার দেখাবো। প্রায় প্রত্যেক দিনই ভাবি একটু সকাল করে বাজারে বেরোবো আর অন্ধকার হওয়ার আগে ফিরে আসব, কিন্তু একদিনও হয় না। আসলে টোটো থেকে নামার পর ঘর পর্যন্ত আসতে একটু অসুবিধা হয়, কারণ চারিদিকটা অন্ধকার থাকে, তার উপরে লাইটটা জ্বালানোর মতো পরিস্থিতি থাকে না, দু হাতেই ব্যাগ থাকে। তো এইদিকে আসার সময় আমি আবার নেতুবাবুকে একটু ডেকে নিয়ে এলাম, ওর জন্যে 1 প্যাকেট বিস্কিট এনেছি, আর সেই সাথে ওর মায়ের কাছ থেকে যে আলু নিয়েছিলাম, তো সেই আলুটা ওকে একটু দিয়ে বললাম তোমার মাকে দিয়ে এসো। তবে নেতুবাবুর মা কিছুতেই আলু নিল না। আমি কিন্তু ওর কাছ থেকে ধারই নিয়েছিলাম, আর ধার সবসময় ফেরত দিতে হয়, না হলে দ্বিতীয়বার চাইতে যেতেও লজ্জা বোধ হয়। যাই হোক, ভাবলাম তোমাদের একবারে সবজিটা একটু দেখিয়েই দিই। আজকে আমি এনেছি আলু, পটল, শসা, চাল কুমড়ো, উচ্ছে, গাজর, কুমড়ো, আদা, কাঁচা লঙ্কা, কাঁচা টমেটো, সেই সাথে 2 কিলো পাকা টমেটো এনেছি। প্রথমে একটা দোকান থেকে 15 টাকা দিয়ে 1 কিলো টমেটো কিনেছি, পরে আরও একটা দোকান থেকে 10 টাকা দিয়ে 1 কিলো টমেটো কিনেছি। তো এখন বর্তমানে টমেটোর দামটা অনেকটাই কম, তবে লেবুর দামটা অনেকটাই বেশি। তো 4টে লেবু 20 টাকা দিয়ে এনেছি, আর এনেছি কিছুটা পনির। তো এই হলো আজকের বাজার। ও একটা জিনিস ভুলে গেছি, 1.5 কিলো মতো মাংস এনেছি। তো এখন এই বাজারগুলোকে আমি একটু গোছগাছ করে রাখি। তো নেতুবাবু বলছে আমার সঙ্গে কাজ করবে, তো চলো দুজন মিলে কাজ করি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই সাবধানে থাকবে, নিজেদের খেয়াল রাখবে, আর আমিও চেষ্টা করব প্রত্যেক দিন যাতে আমি ব্লগগুলো আপলোড করতে পারি। তো আপাতত টাটা।